আমি যখন ছোট ছিলাম তখন আপা রুমে আমায় থাকতে দিত। আপা আমায় প্রতি রাতে গল্প শোনাতো। কিন্তু আমার বয়স যখন 14, তখন আমি ক্লাস 10-এ পড়তাম। তারপর থেকে আমায় তার রুমে থাকতে দিত না। আপা বলতো, এখন বয়স হয়েছে, তুই তোর মনের এখন কিছুই ভালো লাগতো না। একদিন সন্ধ্যা হতেই আপার রুমের কাঠের নিচে শুয়ে রইলাম। ততক্ষণ এই সুযোগে আমি তাহলে আগেটি আমার জীবনের একটি সত্য ঘটনা। দিন ভাই, আমি সবার ছোট ভাইয়া, তারা সাথে আমার বয়সের পার্থক্য প্রায় 14 বছরের। ছোট বলার সবার খুব আদরের ছিলাম না ভাইয়া। আর আপা বেশি ভালোবাসা পেয়েছে। বাবা একটা সরকারি কলেজে নিয়েছে, ভালোই দাম লাগছে তার। বাবা সুবাদেই সকল মিউজিক ভালোবাসা, তাই বাবা অনেক স্টুডেন্ট ছিল। জানতাম একটা মিউজিক ফিক্স হয়েছিল। আমার যখন জন্ম হয় তখন ক্লাসটা নিয়ে আর ভাই যে সারাদিন আমাকে নিয়ে, তার জন্য আমার লীলা নামটা। আর ভাইয়া জানছি, আমার নাম সুনিয়া আর ভাই সুজয়। ভাইয়া সব ছেলেদের মতো বাইরে যেতে না, তখন দেখা যায়নি তাকে। পড়াশোনায় ব্যস্ত থাকতেন সারাক্ষণ, আর বাকি সময় আর আমাকে নিয়েই থাকতো। তার আপাতত স্বভাবের ছিলেন। আপা অনেক সুন্দরীও ছিলেন, আগুন সুন্দরী যাকে বলে। আপাকে যে কোনো ছেলে দেখলে বিয়ে করতে চাইবে চোখ বুঝে। বাবার মতো হয়েছিলেন। বাবার উচ্চতা, গায়ের রং, চেহারা সব আপার মধ্যে ছিল। ভাইয়ার মতো অভাব পড়াশোনায়। ভাই ছিলেন সাধারণ একজন মানুষ, ভালো মানুষ। থাকে তার সন্তান আর সংসার নিয়ে তিনি থাকতেন। আমি আর ভাইয়া, আমার ভাই ছাড়া বাকি সব কান্না থেকে এসেছি আমার গায়ের রক্ত। চুলা চাপা চুলা আমাদের। তাই বাবা ছিলেন প্রচণ্ড রাগে চুপচাপ একজন মানুষ। বাবাকে খুব কমই হাসত। ভেবেছি আমি বাবাকে অনেক তবে আপা বাবাকে ভয় পেতেন। বাবা আসলে আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আপা ছিল বাবার গল্প করার সময়। আপা বাবাকে রোজ সকালে খবরের কাগজ শোনাতেন। বিভিন্ন খবর নিয়ে আলোচনা করতে দুজন। আমি আর ভাইরা বাবার চোখ এড়িয়ে চলতে পারলে বাঁচতাম। তবে আম্মা আর বাবার মধ্যে খুব মিল ছিল। বাবা এত রাগী হওয়া সত্ত্বেও কখনো আম্মার সাথে উঁচু স্বরে কথা বলেননি। বাবা কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞেস করতেন, মনি, তুমি কি বলো, এইটা করলে ভালো হবে তো? আম্মা বলতেন, তুমি যা ভালো বুঝো তাই করো। তোমার কি মতো? আর একটু বড় হলেন আমার বাবা, দুজনেই আমার সাথে পরামর্শ করতেন। ছিলেন ছোট থেকেই। আমার বয়স যখন 8 বছর পেলেন, আম্মা অসুস্থ হয়ে পড়লেন। পরবর্তীতে অপারেশন করা হয়। আমার দায়িত্ব এসে পড়ে। সে বছর আবার স্কুলে যাওয়া হয়নি। 1 বছর গ্যাপ হয়ে যায়। আমার অপারেশনের রুগী, তার উপর আরও নানা জটিল। বেড রেস্ট যেতে হলো তাকে। আপাতত সব সামলাতে দাদা বাড়ির দিকে কেউ ছিল না। দাদা দাদি বেঁচে নেই। আর বাবার একমাত্র সন্তান ছিলেন তার। আমি একমাত্র সন্তান ছিলেন তার। আর নানিজি অনেক অসুস্থ। আপনি আমার কথা শুনে সবাই একটু মিউজিক কাজে আর বাকি কাজ করার জন্য আমার দায়িত্বে ছিলে। আমাকে দেখতে প্রতিদিন আমার সাথে, আমাদের এত রাতে আমার সাথে আমি তোমায় গল্প শোনাতে, আর শুনতে শুনে ঘুমিয়ে যেতাম না। আমার রাতে ছাড়া ভাত খেতাম না, সারাক্ষণ আমার সাথে থাকতাম। বাবা আমার বর্তমান সময় মায়ের পুরোপুরি সুস্থ হতে 1.5 বছর লেগেছিল। আমি ততদিনে আমার মতো হয়ে গেছি। আপাকে ছাড়া কোনো খাওয়া দাওয়া কিছু কত না। আমার মা সুস্থ হবার পর তো আপার মায়ের সাথে ঘুমাতে চাইনি। আপাস যে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে মিউজিক থাকতাম, কখন আসবে সে অপেক্ষায়। মা আমাকে কুশের জন্য নিতে পারতেন না। মায়ের হাতে খেতাম মাঝে মাঝে, ভাইজা বুঝিয়ে খাওয়াতেন। মায়ের অসুস্থতা মায়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছিল অনেকটা। আপাও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না। স্কুল ছাড়া কোথাও যেতেন না। আমাকে কোনোদিন আগে না আমার মাথায় ছুঁয়ে। ছোটবেলা থেকে শুরু ছিল আপার যখন উঠতে না আমার চলে আমাকে খাওয়ানো শেষ করে তবে আবার খেতে যেতেন না।
তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে একদিন সে টাকা দিয়ে আমার জন্য জিনিস কিনতে না পারলে যে শাস্তির নাম আমাকে সাজাতেন। আমি খুব চঞ্চল ছিলাম, সারাক্ষণ ছোটাছুটি করতাম, জিনিস নষ্ট করতাম। আপার জন্য আমাকে কেউ কিছু বলতে পারতো না। আপা সে রাস্তা দিয়ে বলে আপা আমাকে ঘুম পাড়িয়ে রাখতে করতেন। আমাকে আপা রোজ একটা করে বইতেই হতো, তা না হলে জেদ ধরতাম। আপার কাছে রোজ আবদার করতাম যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতা শোনানোর জন্য। কেন জানি খুব ভালো লাগতো আপার কষ্ট। বাবাকে ভয়টা খুব বেশি পেতাম। বাবা যখন ছাত্রদের তখন দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখনো বাবার সাথে চোখাচোখি হয়ে গেলে দিতাম ভু করে দৌড়। পড়াশোনা রাখতে আপার হাতে এখুড়ি। যখন ভর্তি হলাম বাবা মাঝে মাঝে বলতেন তার কাছে নিয়ে যেতে। বাবা তার কাছে যেতেন বললেই পেটে ব্যথার হাতে শুনতে সেটাতে অনেক সময় কাজ হতো না। বাবা পড়া ধরতেন, আমার জানা পড়াগুলো হয়ে যায় আর ভ্যাক করে কেঁদে দিতাম। আম্মা এসে বাবাকে বলতেন তুমি আবার ওকে কাঁদাচ্ছ। বাবা বলতেন আমি তো কিছুই বলিনি, কেঁদে কাঁদছে। আপা আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতেন আর বাবাকে বলতেন মেয়ে কাজ নিজে দিন তো। সে রাতে আর ডাইনিং টেবিলে খেতে যেতাম, ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম। তখন এসে আমাকে শুনিয়ে শুয়ে বলতেন আজকে ডাইনি বুড়ের মতো একটা গল্প ভেবেছিলাম, কি ঘুমিয়ে গেছি। আমি কতক্ষণ আমি বলতাম, কখন আমি ঘুমিয়ে গিয়ে কান দেখি, পরে আমি দেখি মিউজিক। আমাকে আবার বাইরে যায় না বাবা দেখে। সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে আলোচনা করতে না, তাই আপা পড়াশোনার কাজ দিয়েও যেতাম। সারাক্ষণ দুষ্টুমিতে ব্যস্ত ছিলাম আমি। টুকটাক পড়তে একটু পরেই উঠে যেতাম। ছিঁড়ে গুটি করা ছিল আমার একটা হতাশ। পড়ার চেয়ে বেশি বই ছিঁড়েছি আমি। ভাইয়া প্রতিদিন মেডিকেলের চান্স পেয়ে চলে গেছে অন্য শহরে। আমার বাবার কলেজে ভর্তি। বাসা থেকে খুব একটা দূরে ছিল না কলেজ। আমি বিকেলে বন্ধুদের সাথে গল্প করে বাড়িতে এসে দেখলাম আপা আম্মা বাবা সবাই চুপচাপ। বাবা প্রচণ্ড রেগে আছেন বোঝা যাচ্ছে। আম্মা বারবার আছেন। আপাকে আসতে পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপা কেন কাঁদছেন। আব্বা বলেন কি আপনি করতে হয় জেনে, জানি জেনে আপনি একা আসছি। আপার কথা চলে আসি, তবে একটু পড়েছি হয়েছে জানার জন্য বুঝলাম না কিছু। বাবাকে বলতে শুনলাম বাসায় তুলবে না, ওর সাথে কেউ যোগাযোগ রাখবে না যেন। এদিকে না বলেছেন বুঝতে পারিনি, তবে এরপর থেকে দেখতাম ভাইয়া আসতেন না। বাবাকে লুকিয়ে ভাইয়ের সাথে কথা বলতেন। আমাকে নিষেধ করতেন ভাইয়ের সাথে কথা হয়েছে সেটা বাবাকে না বলার জন্য। আপার কথা আমি পালন করতাম। আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম। এখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি আপাকে বলতাম আপা তুমি আজ আমাকে কে গোসল করিয়ে দাও। আপা বোর দেখ নিলয় তুই এখন বড় হয়েছিস, এখন তুই নিজে গোসল করতে পারছো। জয়লা তুই গোসলটা সেরে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা রাখছি। আপার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। বলেছি আপা আমি গোসল করব না। তোকে আপা বলছিল কেন কি হয়েছে, তুমি জানো না হয়েছে ইদানিং দেখছি তুমি আমায় আগের মতো স্নেহ করো না। গোশ করিয়া তারপর আমাকে নিয়ে ভাত খেতে বসো, আর এখন কিছুই করো না। তুই দিন দিন দূরে ফেলে দিচ্ছ কেন। আমার যে ছাড়া কিছুই ভালো লাগতো না। তুই বড় হয়েছিস, এখন তুই নিজে নিজে সব শিখে নিবি। 2 দিন পরেই আমি চলে যাব, তখন তোর গোসল খাওয়া। আমি আপার কথা শুনে আমাকে বললাম আমি তোমাকে কোন দিন সরে যেতে দিব না। আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরে যাব। এসব বলতে বলতে কান্না করতে লাগলো না। ঠিক আছে কান্না করিস না, আজ চলে যা, গোসল করিয়ে দিয়ে। আমি যখন আমায় গোসল করিয়ে দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল। আমার শরীরটা জানতে শুরু করলো। জিজ্ঞেস করলো তুই এভাবে কি করছিস কেন। আমি ভাইয়ের কথা শুনে অবাক হয়ে এসব কি হয়েছে আমাকে বলেনি আজ কেমন কোন বুঝতে পারছিলাম না। ভাইদের মনে মনে কিছু ছিল। চাই বক্তাকে বসে করে ঘরে এসে খাবার দিই। আমি বললাম নে এবার খেয়ে নিস। আমি খাবো না কেন, খাবি নিজের হাত খেয়ে নে। আমি বললাম আপা তুমি তোমার হাত খাইয়ে দাও, তোমার হাত ছাড়াও হাতটা আমার পেট ধরে নাও। এভাবে মিল আমি আপার সাথে ঘনিষ্ঠ হতে লাগলাম। আর একটা সুযোগ খুঁজতেছিলাম কিভাবে পাওয়া যায়। আমার কিছু করার ছিল না। ছোট ভাইয়ের বায়না আমি কিছুতে ফেলতে পারলাম না, তাকে নিজেদের ভাই দিলাম। রাতে পড়া শেষ করে আপা শুয়ে পড়লাম। নিয়ে এখন থেকে তুমি ঘরে ঘুমাবে। তোর ঘুমের জায়গায় কেন আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ। তোমার রুমে ঘুমাবো বসেছি, এখন তুমি আগের মতো আমাকে সময় থাকতে দেব না। এটার কারণ এখন আমি বুঝা হয়ে গেছি। আরে মাথায় তুই আমার কাছে কোনোদিনই বুঝা হবি না। তুই বুঝিস না কেন, এখন বড় হয়েছিস। আমি কিছু বুঝি না, এখানে থাকবো আপা আমার একা একা লাগে। আপা তখন বলে তোরে আমি বুঝিয়ে না, ঠিক আছে তাহলে চুপচাপ ঘুমাবেন গো। যাই না আমি মনে মনে ভাবলামও হয়তো ছোটবেলা থেকে আমার আদরে বড় হয়েছে তো, তাই এখন আর আমাকে ছাড়া থাকতে চায় না। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার ভাই যেদিন দিন এত দুষ্টু হয়ে যাবে তা আমি ভাবতেই পারি না।
আমি একদিন নীলাকে দেখলাম স্কুলের একটা মেয়ের সাথে গল্প করছে। আমি ভাবলাম এই বয়সী ভাইটা মেয়েদেরকে নিয়ে কথা নিয়ে যখন বাড়িতে ফিরলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, কে মেয়েদের সাথে গল্প করিস কেন? সে বলল, আপা আমি তাই আমার বান্ধবীদের কাছ থেকে রামলায় আমার সাথে কথা বলেছি। আমি আজ থেকে আমি তোর থাকা, কারণ ইদানিং দেখছি তুই জানি হয়ে গেছিস, তোর নজর না রুমে থাকতে পাশ হইলে। তখন সে আমার সাথে দেখেই বলল, ঠিক আছে আমি রুমে আর থাকবো না। আমি কিন্তু নিয়ে মুখে রাগ দেখিয়ে পড়েছি, কিন্তু রাতে সে আমি শোয়ার আগে কাজে দেখে আমি কিছুতেই জানতাম না। নীলাকে বুঝতে লাগলাম, গেলে নীলা দেখি নীলা নেই। নীলা তো আমার ঘরের নিচে শুয়ে রইল, ওটা আমি দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, না নীলা কোথায়? তো আজ তো চলে গেল, তো ফুস বাড়িতে যায়, আজ আসবে না। আমি মনে করলাম সাথে রাত করে চলে গেল, কিন্তু নীলা জানি নীলই আমার মনের কাছে শুয়ে আছে। কেন শুয়ে রইল তা জানতে পারবে না। আমার সাথে কি করতে চায়? আমার কথা শুনে আমি ভাবলাম হয়তো নীলতা বাসায় চলে গেছে, আর তাই আমিও নিশ্চিন্ত করলাম। আমি যখন পড়লাম তখন কাজের ধীরে ধীরে আমার কাছে দেখলো। আমি ঘুমে বিপর হয়ে রয়েছি, লালা ধীরে ধীরে আমার কাছে বসলো, তারপর আমার পাশা শুয়ে পড়লো। ঠিক তখনই শোকেশের ওপর থেকে বিদ্যার লাফ দিয়ে টেবিলে পড়তেই একটা শব্দটা শুনে আপা লাফ দিয়ে উঠে এবং ভয় পেয়ে যায়। তখন দেখে আমি তার কাছে শুয়ে অবস্থায় নীলা ঘুমের ধার পড়ে শুয়ে রইল। আমি তখন নিয়াকে বললাম, এই নিয়ে তুই আমার রুমে কি করে আসলি? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম, তাহলে তুই এখানে কি করে আসলি? আমার তো মাথায় কাজ করছি না। নীলার উদ্দেশ্যটা কি এইটা জানার জন্য আমি নীলাকে বললাম, তুই আমার কি করে আসলি? সে তখন বলল, যখন দেখে আমি তোমার রুমে থাকতে হবে তখন আমি বুদ্ধি করে তুমি শুয়েছিলাম, আগে থেকেই শুয়েছিলাম, কারণ তোমার রুম আমায় জাদু করে ফেলেছে। এই রুমটা ছাড়া আমার ঘুম আসে না। এইসব বাজে কথা রেখে যাও, ঘুমাতে যা। বললাম, ঠিক আছে। আমার আপার প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। আমাকে চাই পরের দিন। আমি ভাবলাম আজ আমার যে করে হোক আপার রুমে থাকতেই হবে, আর আমার হিসেবটা সেরে নিতে হবে। আমি আজ সন্ধ্যা হতেই আপার রুমে আগে থেকে আলমারির পিছনে লুকিয়ে পড়লাম, কারণ এখন আর আপা আমায় তার রুমে থাকতে দে না বলে আমি নাকি বড় হয়ে গেছিলাম। আপাতত হয়ে খাওয়া দাওয়া শেষ করে আপা ঘুমাতে গেল। রাত যখন ঘুমিয়ে গেল, আপা ঘুমিয়ে পড়ে আমি আলমারির পিছন থেকে বেরিয়ে আসলাম। আমি ধীরে ধীরে কাঠে গিয়ে শুয়ে